ইরফান খানের একটা সিনেমা এসেছিল তলবার। আশা করি অনেকেই দেখেছো তোমরা। ইরফান খান একটা ফেমাস অ্যাক্টর, রাজস্থান থেকে বিলং করেন, রিসেন্ট মারা গেছেন এনে। তো তলবার যে সিনেমাটা অ্যাকচুয়ালি আরুষি যে হত্যা মামলা ছিল না, আরুষি হত্যাকাণ্ড, যে অ্যাকচুয়ালি খুন করেছে, মার্ডার করেছে না কেউ, সুইসাইড কেস না কি, অ্যাকচুয়ালি সেইটা নিয়ে একটা একটা তদন্ত। সেই তদন্তটা কে করেছিল না, সেই তদন্তটা করেছিল একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, সেটা হচ্ছে সিবিআই। তো সিবিআই এমন একটা বডি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এ কী করে, যেখানে করাপশান, যেখানে ইললিগাল কাজ হচ্ছে, যেখানে মার্ডার কেস, যেটা স্টেটে পার্শিয়ালিটি হচ্ছে, মানে কোনো একটা স্টেটে কোনো একটা কেস নিয়ে পার্শিয়ালিটি হচ্ছে, কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ফেভার করে কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে, এরকম যদি কোনো কেস হয় তখন ম্যাটার চলে যায় সিবিআইয়ের কাছে। তো এটা একটা ভারতবর্ষে একটা স্ট্রং ইনভেস্টিগেটিং এজেন্সি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেখানে এই মুহূর্তে তার চার্জে আছে অলোক বর্মা। তো এই সিবিআই অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ কোল ঘোটালা, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, সমস্ত জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই সিবিআইয়ের রোল আছে, এবং এটা সেন্টারের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন এজেন্সি হিসাবে কাজ করে। তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এখানে দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রি, ইম্পার্শিয়ালিটি, ইন্টিগ্রিটি, এটা হচ্ছে এর মোটো। ঠিক আছে। আচ্ছা, সত্যমেব জয়তে, এই মানে যে মানে এটা দেখতে পাচ্ছ যে এটা সিম্বল, এখানে সিবিআই একটা মানে বডি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটুটরি বডি নয়। ঠিক আছে, এটা সেট আপ করা কিন্তু সবচেয়ে বড় কথা এই, এটা কিন্তু যে কোনো রকম কোনো একটা অ্যাক্টের মধ্যে, মানে অ্যাকচুয়ালি এদের নিজস্ব কোনো নিজস্ব অ্যাক্ট নেই। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946, তার ভিত্তিতে কিন্তু কী আছে, তোমার সিবিআই কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আমি এক মিনিট। তো আলোক বর্মা যে ছিল, অ্যাকচুয়ালি আলোক বর্মা চেঞ্জ হয়েছে, এখন এই মুহূর্তে যিনি আছেন মানে ক্রাইম ব্রাঞ্চ এক্সিকিউটিভ, ইনি হচ্ছে ঋষি কুমার শুক্লা, একজন আইপিএস অফিসার, যাকে ডিজি বলতে পারো, ডাইরেক্টর জেনারেল। ওকে, ঋষি কুমার শুক্লা হচ্ছে ডাইরেক্টর জেনারেল। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মানে প্যারেন্ট ক্রাইম ব্রাঞ্চ হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড প্রিভেনশন। আচ্ছা, সেট আপ করা হয়েছে কোথায়? দেখো সিবিআই কি বলছে, সেট আপ ইন 1963 বাই এ রেজলিউশন অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অ্যান্ড পরে কি বলছে, ইট ওয়াজ ট্রান্সফার টু দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল। তার মানে ইনিশিয়ালি কী বলছে, সেট আপ করা হয়েছে একটা রেজলিউশনের মাধ্যমে 1963 সালে, বাই রেজলিউশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ইট ওয়াজ দেন ট্রান্সফার টু দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল। রেকমেন্ডেশন কে দিয়েছিল? সতনাম কমিটি অন প্রিভেনশন অফ করাপশন 1962 টু 1964। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কমিটি একে রেকমেন্ড করেছিল? সতনাম কমিটি। কিসের ওপরে? প্রিভেনশন অফ করাপশন, দুর্নীতিটাকে প্রিভেন্ট করার জন্য এই বডিটা বানানো হয়েছিল 1966 থেকে 1964 সালের মধ্যে। এই যে একটা প্রিভেনশন অফ করাপশন এসেছিল তো সেইখানে অ্যাকচুয়ালি সতনাম কমিটি, তুমি এই নামটা মনে হয় মনে করতে পারবে, এর আগেও আমি পড়িয়েছি, জাস্ট এই একটা লেকচারের আগে। তো এটা একটু যদি মনে করতে পারো, এটা কোন কমিটি থেকে, মানে অ্যাকচুয়ালি কোন বডি থেকে বিলং করে বলতে, মানে অ্যাকচুয়ালি আর এর আরও অন্য কোনো বডির কাজ করেছে, যেমন সিভিসি, তাই তো, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনও কিন্তু রেকমেন্ড করেছিল সতনাম কমিটি, এবং তার এগেনস্টে কিন্তু এটা তৈরি হয়েছিল সিভিসিও। ঠিক আছে। তো এটা গেল। এবং সিবিআই এটা স্ট্যাটুটরি বডি নয়, এটা কী করা হয়েছে, ডেরাইভ করা হয়েছে ইটস পাওয়ার ফ্রম দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946। এর মোটোটা কি? মোটো মানে হচ্ছে বলতে পারো সিদ্ধান্ত হচ্ছে ইন্ডাস্ট্রি, ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। হ্যাঁ,
ইন্ডাস্ট্রি ইম্পার্শিয়াল হয়ে কাজ ইন্ডাস্ট্রি ইম্পার্শিয়ালটা ইন্টিগ্রেট হয়ে কাজ করবে। মিশন কি? মিশন হচ্ছে লক্ষ্য। এম এম হচ্ছে টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট অপশান হচ্ছে কনস্টিটিউশন ইন্ডিয়াকে আপহোল্ড করবে। ল অফ দ্য ল্যান্ড থ্রু ডেপথ ইনভেস্টিগেশন। ঠিক আছে, ল অফ দ্য ল্যান্ড মানে আমাদের দেশের মানে নিয়মকানুনটাকে মানে মেনটেন করবে থ্রু ডেপথ ইনভেস্টিগেশন, একদম পুরো গভীরভাবে ইনভেস্টিগেট করবে ভালোভাবে। সাকসেসফুল প্রসিকিউশন অফ দ্য অফেন্স, এবং সাকসেসফুলি প্রসিকিউট করবে অফেন্সটাকে। ঠিক আছে, এবং কি বলছে আর কি বলছে আর বলছে প্রোভাইড ডাইরেকশান অফ পুলিশ ফোর্সদেরকে একটা ডাইরেকশান দেবে। আর কি বলছে অ্যাক্ট অ্যাজ নোডাল এজেন্সি ফর এনহ্যান্সিং ইন্টারস্টেট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন ল এনফোর্সমেন্ট। দেখো এ কিন্তু সিবিসিকেও হেল্প করে, যেখানে যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, বা মনে করো ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, এরাও যদি কোনো ইনফরমেশান চায় সেটাও কিন্তু দিতে হয়। এবং যত সেন্ট্রাল ওয়াইজ যা কিছু তুমি দুর্নীতি যেগুলো দেখো, ঘোটালা যেগুলো আছে, সমস্ত ঘোটালার পিছনে কিন্তু সিবিআইয়ের হাত আছে। মানে সিবিআইয়ের হাত আছে বলতে সিবিআই নিজে করেনি, সিবিআই ইনভেস্টিগেট করে যে আদৌ কাজটা কি মানে কি লেভেলে, মানে যেখানে মনে করো কিছু কিছু জায়গায় কি হয়, সাপোজ ধরে নাও উত্তরপ্রদেশে যে উত্তরপ্রদেশ পুলিশ এরা কোনো একটা কেস যেটা রুলিং গভর্নমেন্টের এগেনস্টে চলে যাচ্ছে, সেই কেসটাকে এরা অন্যরকম একটা দিক দেওয়ার চেষ্টা করে। যখনই যখন কেস হয় তখনই কি করা হয়, এই কেসটা কিন্তু ম্যাটারটা সিবিআইয়ের কাছে চলে যায়। কারণ সিবিআই টোটালি ইম্পার্শিয়ালভাবে কাজ করবে। যেখানে স্টেট লিস্টের মধ্যে কোনো কিছু একটা ম্যাটার চলে গেছে, স্টেট লিস্ট তো টোটাল পুলিশ তো স্টেট লিস্টের মধ্যে পড়ে, 7 শিডিউলের মধ্যে। ঠিক আছে, তো সেই অনুযায়ী যখন দেখা যায় পার্শিয়ালিটি হচ্ছে, তখন সিবিআই কিন্তু পিকচারে আসে। বুঝা গেল? তাহলে সিবিআই একটা খুব ইম্পর্টেন্ট একটা বডি, যে কি করে বিভিন্ন রকম যে বড় বড় ম্যাটারগুলোর উপর ইনভেস্টিগেশন করে এবং একটা ইম্পার্শিয়ালভাবে একটা ডিসিশান দেয়। ফরমেশন কবে করা হয়েছে? ফরমেশন হয়েছে 1941 অ্যাজ এ স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। নিজস্ব কোনো অ্যাক্ট ছিল না বলে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেটা, হ্যাঁ, স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1941, পরে এটাকে কী হয়েছে ডেরাইভ করা হয়েছে পাওয়ার, টোটাল পাওয়ার, যেমন দিল্লি পুলিশ পাওয়ারটা নেওয়া হয়েছে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946 থেকে। জুরিসডিকশন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করে, হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, নিউ দিল্লি। মোটো বললাম ইন্ডাস্ট্রি, ইম্পার্শিয়ালিটি, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু জিজ্ঞেস করে মাঝে মাঝে মোটো। এই মুহূর্তে অ্যানুয়াল বাজেটটা দেখতে পারো 802 কোটি। ঠিক আছে, ফাইন্যান্সিয়ালে 2020-19 ক্রাইম ব্রাঞ্চে এখন কে আছে এক্সিকিউটিভ? ঋষি কুমার শুক্লা, এর আগে ছিল অলোক বর্মা। ঠিক আছে, ঋষি কুমার শুক্লা সে হচ্ছে ডাইরেক্টর জেনারেল। এবং প্যারেন্ট ব্রাঞ্চ এখন এই মুহূর্তে কিন্তু কোন মিনিস্ট্রি বা কোন পোর্টফোলিওর মধ্যে আছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন। এটা কে এই মিনিস্ট্রির হেড? কে এই মিনিস্ট্রির হেড হচ্ছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিবিআই। নাও উই উইল বি গোয়িং টু ডিসকাসিং অ্যাবাউট দ্য অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনটা একবার নজরে দেখে। সিবিআইয়ের অর্গানাইজেশন অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন, তোমরা দেখেছো যে বিভিন্ন বিষয়, যেমন একটা মার্ডার কেস, একটা রেপ কেস, বা একটা ইকোনমিক কোনো রকম কোনো ঘোটালা কেস, কয়লা ঘোটালা, তারপরে মনে করো কমনওয়েলথ গেম ঘোটালা, এই সমস্ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কোনো ডিপার্টমেন্টে কোথাও কিছু একটা করাপশান হচ্ছে, এরকম বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ক্রাইম বা কেস দেখা যায়। তো এই জন্য এদের কাজের সুবিধার্থে কী করা হয়েছে, একে মোটামুটি 7টা উইংয়ে ভাগ করা হয়েছে। 7টা উইং কী কী? অ্যান্টি করাপশান ডিভিশন, মানে যেখানে করাপশান বা দুর্নীতি এই ধরনের কোনো কার্যকলাপ হচ্ছে সেটা অ্যান্টি করাপশান ডিভিশনের মধ্যে চলে যাচ্ছে। ইকোনমিক অফেন্সেস ডিভিশন, মানে যেখানে টাকা পয়সার লেনদেনের এরকম কিছু একটা ব্যাপার আছে, সেই সব জায়গাগুলো
এ দেখাশোনা করে, এইরকম এক আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট যেগুলো এই সমস্ত অপশানগুলো এগুলো এরা দেখে, ঠিক আছে। ইকোনমিক অফেন্সেস যেগুলো হচ্ছে, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল পুলিশ কর্পোরেশন ডিভিশন, ঠিক আছে। তো পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল পুলিশ কর্পোরেশন ডিভিশন এই অ্যাকচুয়ালি পলিসি রিলেটেড, ইন্টারন্যাশনাল পুলিশ এই সমস্ত বিষয়ে যদি কোনো রকম কোনো ডিসপিউট দেখা যায়, সেটাই এই বডিটা সেটা পুরো টোটালি করে, লুক আফটার করে, ঠিক আছে। স্পেশাল ক্রাইম ডিভিশন, কোথাও কোনো ক্রাইম হয়েছে, হ্যাঁ, কোথাও কোনো মার্ডার হয়েছে, এরকম যদি কেস হচ্ছে, কোনো রেপ কেস দেখা গেল, এরকম কোনো ক্রাইম, হিনিয়াস ক্রাইম যেগুলো বলে, সেইগুলো যখন হয়েছে তখন সেটা এই 4 নম্বর বডি এটা লুক আফটার করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো ম্যাটার, ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন রিলেটেড কোনো ম্যাটার, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। দেখো এই যে এটা অ্যাকচুয়ালি আরও ভালো বলতে পারবে যে ওই তুমি সিআইডির ওই যে ফরেন্সিক ল্যাবটা দেখতে পাচ্ছ, জানো তো একটা ডক্টর এখানে বলে কুছ তো গড়বড় হ্যায়, তো ওই কুছ তো গড়বড় হ্যায় এই জায়গাটা কিন্তু এ দেখাশোনা করে। এই ফরেন্সিক মানে কি, কোনো একটা বডি, কোনো একটা মানে রেপ কেস বা কোনো একটা জাস্ট মার্ডার কেস, এরকম কিছু একটা কেস, সেটার এবার কীভাবে মৃত্যুটা হলো, বা যে সাইনগুলো রেখে গেছে খুনি, সেই সব বিষয়গুলো ফরেন্সিক মানে অ্যাকচুয়ালি একটা ল্যাবরেটরিতে পাঠানো হয়, এটাকেই বলে ফরেন্সিক ল্যাবরেটরি। এখানে কি করা হয়, সমস্ত ইনভেস্টিগেশন হয়, মৃত্যুটা কতক্ষণ আগে হয়েছে, মৃত্যুর কারণ কি, কীভাবে মারা হয়েছে, কতবার মানে একটা ছুরি কতবার চালানো হয়েছে তার পেটের মধ্যে, এরকম ব্যাপার, বুঝতে পারছো। এগুলো সমস্তটাই ফরেন্সিক রিপোর্ট থেকে পাওয়া যায়, বিভিন্ন রকম ল্যাবরেটরিতে বিভিন্ন রকম ইকুইপমেন্টের হেল্প নিয়ে এরা কিন্তু করতে পারে। এবং আলটিমেটলি যে ফরেন্সিক রিপোর্ট হওয়া মানে একদম কমপ্লিট, মানে তোমার ইম্পার্শিয়াল একটা জাজমেন্ট। এবারে সেখানে যদি প্রবলেম থাকে সেটা আলাদা ইস্যু, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা তুমি সঠিক আইডিয়া পাবে যে খুনের কারণটা কী, ঠিক আছে। তো সেই সব বিষয়গুলো কিন্তু এরকমভাবে একটা ডিপার্টমেন্ট বানানো আছে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ এইগুলো এই অর্গানাইজেশনগুলো এইভাবে কাজগুলো করে, ঠিক আছে। নেক্সট আসছে কম্পোজিশন অফ সিবিআই। কম্পোজিশন সম্বন্ধে যদি ডিসকাস করি, বলছে সিবিআই ইজ দ্য হেড, ইজ হেডেড বাই ডাইরেক্টর, একটা ডাইরেক্টর থাকবে সিবিআই ডাইরেক্টর, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, হি ইজ অ্যাসিস্টেড বাই স্পেশাল ডাইরেক্টর অর অ্যান অ্যাডিশনাল ডাইরেক্টর। তার মানে প্রথমে একটা ডাইরেক্টর থাকছে, তারপরে ওকে অ্যাসিস্ট করার জন্য কে থাকবে, একটা স্পেশাল ডাইরেক্টর অর অ্যাডিশনাল ডাইরেক্টর থাকলো। তারপর কি বলছে, অ্যাডিশনালি ইট হ্যাজ এ নাম্বার অফ জয়েন্ট ডাইরেক্টর। তারপর জয়েন্ট ডাইরেক্টর হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি, অ্যান্ড অল দ্য ইউজুয়াল র্যাঙ্ক অফ পুলিশ পার্সোনেল। তার মানে এটা কিন্তু সিবিআই যে বডিটা, এটা অনেকগুলো, মানে অ্যাকচুয়ালি একটা টিম হিসাবে এরা একটা 5,000 স্টাফের মধ্যে, মানে টোটাল 5,000 স্টাফ মেম্বার আছে এখানে, 125টা 125 ফরেন্সিক সায়েন্টিস্ট আছে, এবং 250 250টা ল অফিসার আছে, ঠিক আছে। এরা সবাই মিলে কিন্তু এই টোটাল একটা সিবিআইয়ের যে টোটাল গোটা টিমটা, কিন্তু এর মধ্যে এতগুলো এই পার্সনগুলো আছে, ঠিক আছে। সবার মাথায় কী আছে, ডাইরেক্টর, তারপরে হচ্ছে অ্যাডিশনাল ডাইরেক্টর, হ্যাঁ, বা স্পেশাল ডাইরেক্টর, যা কিছু বলতে পারো, তারপরে জয়েন্ট ডাইরেক্টর আছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আছে, এসপি আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু পরপর এইভাবে দায়িত্বগুলো এদের ভাগ করা রয়েছে, এবং যে যার এখতিয়ারের মধ্যে কাজগুলো করে। এরপরে দেখো, ডাইরেক্টর অফ সিবিআই অ্যাজ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যে আইজি বলে না, আইজি, তো আইজি মানে ডাইরেক্টর জেনারেল, আর মানে আইজির ইকুইভ্যালেন্ট এর অ্যাকচুয়ালি একে বলে ডিজি, ডাইরেক্টর জেনারেল, আর এটা হচ্ছে আইজির ইকুইভ্যালেন্ট এর পোস্টটা। এবং এটা দিল্লি স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে এই পোস্টটা কিন্তু, এই সিবিআইয়ের পোস্টটা কিন্তু দেওয়া হয়েছে। এবং ইট ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অর্গানাইজেশন।
নেক্সট এ আর কি কিসের মানে নির্দেশে কাজ করে, ডাইরেক্টর অফ সিবিআই হ্যাজ বিন প্রোভাইডেড সিকিউরিটি অফ 2 years টেনিয়ার ইন অফিস বাই দ্য সিভিসি অ্যাক্ট 2003। সিভিসি অলরেডি পড়ানো হয়েছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 2003-এর যে অ্যাক্ট এসেছিলো সেই অনুযায়ী এদের যে ডাইরেক্টর যে হয়, যে এই মুহূর্তে কে আছে, ঋষি কুমার শুক্লা, তো সে কিন্তু এই 2 বছরের একটা টেনিওর সে কাজটা করে, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট কি হচ্ছে লোকায়ুক্ত লোকপাল যে অ্যাক্ট এসেছিলো 2013-তে অ্যামেন্ড হয়েছিল, সেইখানে এখানেও এ কাজ করতে পারে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। তো এইটা একটা বিশাল একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সিবিআই, যেখানে যদি কোনো রকম কোনো রুলিং পার্টি যাতে কোনো রকম ম্যানিপুলেট না করতে পারে, সেই জন্য এটা অ্যাকচুয়ালি আনা হয়েছিল দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অফ 1946। কিন্তু এই যে লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট এসেছিলো 2003-এ। তোমরা জানো আন্না হাজারের যে মুভমেন্টটা চালিয়েছিলেন সেই সময় 2011-12 সময়, তার এগেনস্টে লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট এসেছিলো, যেখানে কী করা হতো যে অ্যাকচুয়ালি মিনিস্ট্রিরাও অ্যাকাউন্টেবল হবে কোথায় কী তাদের খরচ হচ্ছে এবং তাদের কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা, সেখানে মানুষ তাদের এগেনস্টে কিন্তু অ্যাকশান নিতে পারবে, সেরকম একটা লোকপাল বিল এবং লোকায়ুক্ত বিল। লোকপাল হচ্ছে সেন্টারের রেসপেক্টে, আর লোকায়ুক্ত হচ্ছে স্টেটের রেসপেক্টে হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু কিছু এখানে সিবিআইয়ের এই বডিটাকেও কিছু চেঞ্জ করা হয়েছিল, যে অ্যাপয়েন্টমেন্ট অফ সিবিআই ডিরেক্টর, কারণ আলটিমেটলি ইনভেস্টিগেশন তো এই করবে। দেখো এখনও আমাদের দেশে কিন্তু এই ক্রিটিসিজমটা চলে যে সিবিআইকে বলা হয় কেস প্যারোট, ঠিক আছে, কেস প্যারোট অফ দ্য রুলিং গভর্নমেন্ট, মানে যে রুল করছে সেন্টারে তার একটা মানে খাঁচায় ভরে রাখা একটা তোতা পাখি, ঠিক আছে। সে মানে তার মতো করে রুলিং গভর্নমেন্ট তার মতো করে সিবিআইকে ইয়ে করে, মানে এরকম ক্রিটিসিজম কিন্তু অলরেডি মানে ভারতবর্ষে আছে। এবং কোথাও কোথাও এটা যাই হোক কন্ট্রোভার্সির মধ্যে যাব না, কোথাও কোথাও এটা মানে দেখা যায় এরকম পার্শিয়ালভাবে মানে পার্শিয়ালিটি মানে এই বডিটা কোথাও না কোথাও করেছে, ঠিক আছে, পাস্টে এরকম রেকর্ড কিন্তু আছে। কিন্তু একটা এডুকেশন বা পলিটিক্যাল সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে এই সিবিআই কী কী চেঞ্জ করেছিল, এবং অ্যাকচুয়ালি আইনত যেভাবে আমাদের আইনটা লেখা আছে সেই অনুযায়ী সে করতে পারে না, কিন্তু তবুও একটা প্রেশার মানে থাকে, ইনভিজিবল প্রেশার, যেটা তোমরা দেখতে পাও না, সেই বিষয়টা। যাই হোক, তো কী বলছে এখানে, অ্যাপয়েন্টেড দ্য ডিরেক্টর অফ সিবিআই অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য 3-member কমিটি। 3টে মেম্বার কমিটি থাকবে সেখানে, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট যে হবে, তো কে অ্যাপয়েন্ট করছে, প্রাইম মিনিস্টার তো থাকছেই, কারণ প্রাইম মিনিস্টারের আন্ডারে আছে, অবশ্যই দেন। তাছাড়া কি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কে আছে, শরদ অরবিন্দ বোবডে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি মানে যদি সে না আসতে চায়, তাহলে কি, জাজ অফ সুপ্রিম কোর্ট নমিনেটেড বাই হিম। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যাকে নমিনেট করবে, যে সুপ্রিম কোর্টের তো আরও জাজ আছে না, তো তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারে, নমিনেট করতে পারে, এবং সে আসলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর লিডার অফ অপোজিশন অফ লোকসভা। এবার প্রবলেমটা হচ্ছে 52 সিট আছে এই মুহূর্তে কংগ্রেসের, 55 লাগবে লিডার অফ অপোজিশন করতে, কারণ 10% সিট লাগে, তোমরা জানো। তো সেই অনুযায়ী কিন্তু লিডার অফ অপোজিশন কিন্তু কেউ নেই। তাহলে এইখানে কি হবে, এইখানে যে দাঁড়িয়ে একটা নতুন অ্যামেন্ডমেন্ট পরবর্তীতে করা হয়েছিল, সেটা হচ্ছে এই যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি, মানে লিডার অফ সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি যে থাকবে সেই হবে এখানে লিডার অফ অপোজিশন, মানে সেই এখানে এই পোস্টটার জন্য দাবিদার হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই চেঞ্জটা কিন্তু পরবর্তীতে করা হয়েছিল। আচ্ছা, কি বলছে তাছাড়া আর কী কী চেঞ্জ হয়েছে, দেখো কি বলছে, দেয়ার শ্যাল বি এ ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন হেডেড বাই এ ডিরেক্টর। তাহলে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন যে একটা মানে যে পোস্টটা, সেটা হচ্ছে সেখানে হেড করবে কি, ডাইরেক্টর, ফর্ম কন্ডাক্টিং দ্য প্রসিকিউশন কেস আন্ডার দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট অফ 2013। এখানেও কিছু চেঞ্জ করা হয়েছে। এখানে কি বলছে, ডাইরেক্টর অফ প্রসিকিউশন শ্যাল নট বি অ্যান অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে। তার ডাইরেক্টর অফ প্রসিকিউশন যে পোস্টটা, এটা কিন্তু
জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের নিচের কোনো পোস্ট হলে হবে না, এ সবসময় উপরের পোস্ট থাকতে হবে। এরকম কোনো ব্যক্তিকে বসানো যাবে না যে অলরেডি জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের নিচে আছে যেরকম, ঠিক আছে, এরকম কোনো র্যাঙ্কের নিচের কোনো ব্যক্তিকে বসানো যাবে না। ওকে, নেক্সট হচ্ছে হি শ্যাল ফাংশন আন্ডার দ্য ওভারঅল সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ডাইরেক্টর অফ সিবিআই। সিবিআই ডাইরেক্টরের সুপারভিশন আর কন্ট্রোলের মধ্যেই কিন্তু কাজ করবে, এমন নয় সে তার ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তার ইচ্ছা মতো কাজ করছে। যাই হোক, বডিটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখা, যাতে রুলিং গভর্নমেন্ট কোনো রকম কোনো পার্শিয়ালিটি না করতে পারে, যে কেস রুলিং গভর্নমেন্টের এগেনস্টে সেখানে কোনো রকম কোনো ম্যানিপুলেশন না করতে পারে, এর জন্য এই সমস্ত চেঞ্জগুলো লোকায়ুক্ত অ্যান্ড লোকপাল যে অ্যাক্ট এসেছিলো 2003-এ, তার এগেনস্টে এগুলো কিন্তু ডেরাইভ করা হয়েছে। নেক্সট কি বলছে 3 নম্বর পয়েন্ট, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ এসপি অ্যান্ড অ্যাভাব ইন দ্য সিবিআই অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য কমিটি। তাহলে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, অ্যাপয়েন্ট করবে অফিসার অফ দ্য র্যাঙ্ক এসপি, যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যান্ড অ্যাভাব ইন সিবিআই অন দ্য রেকমেন্ডেশন, একটা কমিটির রেকমেন্ডেশনের এই সব অফিসারগুলো কিন্তু নিয়োগ হবে। কে কে থাকবে এই কমিটিতে? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অ্যাজ চেয়ারম্যান, ঠিক আছে। তাহলে সিভিসি চেয়ারম্যান থাকছে, ভিজিলেন্স কমিশনার থাকছে, ভিজিলেন্স হচ্ছে চেয়ারম্যান হচ্ছে, সিভিসির কমিশনার হচ্ছে চেয়ারম্যান হয়ে যাচ্ছে, সিভিসি আর হচ্ছে ভিজিলেন্স কমিশনার থাকছে। তোমরা জানো যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের আন্ডারে ভিজিলেন্স কমিশনার থাকে। তারপরে সিবিসিটা যদি না পড়ে থাকো দেখে নিও, কারণ এর সঙ্গে একটা ইন্টার রিলেটেড, অনেকগুলো ম্যাচ করে যায়। সতনাম যে কমিটি যেটা বলছিলাম সেটা কিন্তু তোমার এই সেম বডির জন্য কিন্তু আনা হয়েছে, সেম কমিটির থেকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে সিবিসি এবং সিবিআইকে। দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রির সেক্রেটারি মানে মোটা ভাই যে সেক্রেটারি আছে সে এখানে থাকবে। আর ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, জানে সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, নরেন্দ্র মোদীর যে হোম সেক্রেটারি, যে সেক্রেটারি আছে। আর চেঞ্জটা তো বললাম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যদি কোনো রকম কোনো মানে লিডার অপোজিশন না থাকে তাহলে সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টিটা থাকবে, পার্টির যে মেম্বার হবে সেই কিন্তু এখানে থাকবে। ফাংশন অফ সিবিআইটা একটু দেখে নেব। ফাংশন যদি বলি তাহলে প্রচুর ফাংশন, এর কিন্তু কাজের কোনো শেষ নেই। যদি একে ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে দেওয়া হয়, দেশে কোনো করাপশান বা কোনো মানে অ্যাকচুয়ালি ক্রাইম কেস মানে অনেকটা পরিমাণে কমে যাবে। কিন্তু যাই হোক, দেখা যাক কী কী ফাংশন আছে সিবিআইয়ের, কী কী ফাংশন। ফার্স্ট ফাংশন বলছে, দেখো 7-8টা ফাংশন এখানে দেখো, এর মধ্যে কিন্তু প্রচুর ভাগ আছে, ঠিক আছে। ইনভেস্টিগেটিং কেস অফ করাপশন, ব্রাইবারি, মিসকন্ডাক্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ফার্স্ট অপশানটা খুব ইম্পর্টেন্ট। কোথাও কোনো করাপশানের কেস এসছে, কোনো ঘুষ নেওয়ার, ব্রাইবারি, মিসকন্ডাক্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের মিসকন্ডাক্ট করা হচ্ছে, এরকম কোনো কেস সেখানে ইনভেস্টিগেট করবে কে? সিবিআই। ব্রিজ অফ লস, কোনো ল ব্রিজিং হচ্ছে, ব্রিজ অফ লস কনসার্নিং এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কন্ট্রোল, কাস্টম অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, ইনকাম ট্যাক্সের কোনো রকম কোনো ল ব্রিজ করছে, কেউ ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কেউ ট্যাক্স দিচ্ছে না। সেন্ট্রাল কাস্টম অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজে কিছু ইলিগালি কিছু প্রোডাক্ট ঢুকে পড়ছে, সেখানে পিকচারে চলে আসবে, ঠিক আছে। ইম্পোর্ট এক্সপোর্টের কোনো রকম কোনো ল ব্রিজ হলে, ল ব্রিচিং মানে হচ্ছে লটাকে আর কি ডাইলুট করে দেওয়া, বা মানে ডেটা ব্রিজ মানে বুঝো, মানে ডেটাকে চুরি করা ব্যাপারটা হচ্ছে ল, মানে এইরকম একটা ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো এরকম কোনো কিছু প্রবলেম হলে ইম্পোর্ট এক্সপোর্ট, সেন্ট্রাল এক্সাইজ বা ইনকাম ট্যাক্সে কোনো রকম কোনো ঘোটালা বা দুর্নীতিমূলক কাজ বা ইললিগাল ওয়েতে কিছু কাজ হচ্ছে, সেইখানে কিন্তু চলে যাবে সিবিআই। সিরিয়াস ক্রাইম হ্যাভিং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন কমিটেড বাই অর্গানাইজড গ্যাংস অফ প্রফেশনাল ক্রিমিনালস, তার মানে যে কোনো রকম কোনো সিরিয়াস ক্রাইম হচ্ছে যেখানে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি, এবং কোনো একটা গ্যাং মানে অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্রিমিনাল যারা এই সমস্ত কোনো একটা গ্যাংয়ে কোনো একটা ক্রাইম করছে, স্মাগলিং করছে, এই ধরনের বিভিন্ন রকম যে কার্যকলাপ যেগুলো সিরিয়াস ক্রাইমের মধ্যে, ড্রাগ মাফিয়া, এইসব এদেরকে কিন্তু
এদেরকে কিন্তু ধাওয়া করে কে সিবিআই, এবং মানে অ্যাকচুয়ালি এরা কিন্তু এই এই বিষয়গুলো দেখে। তাছাড়া কি কোঅর্ডিনেট করে কাকে? কোঅর্ডিনেটিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যান্টি করাপশন এজেন্সি। অ্যান্টি করাপশন এজেন্সি হচ্ছে সিভিসি। তো সিভিসিকে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে কে? সিবিআই এবং অ্যান্ড ভেরিয়াস স্টেট পুলিশ ফোর্স। এবং কোনো রকম কোনো রাজ্যের, যেমন মনে করো তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, তামিলনাড়ু পুলিশ, অন্ধ্রপ্রদেশ পুলিশ, এই সমস্ত পুলিশগুলো এদের মানে এদেরকে বিভিন্ন অ্যাসপেক্টে হেল্প করে। মানে কি, কোনো ইনফরমেশান দরকার বা এইটা কিছু কিছু এরা সাহায্য নেওয়ার চেষ্টা করে, কারণ এরা অনেক বড় একটা উইং এবং এদের কাছে আরও বেশি ইনফরমেশান, হ্যাঁ, তারপরে ক্যাপাবিলিটি, এইগুলোর দিক থেকে দেখতে গেলে এই সিভিসি আর ভেরিয়াস স্টেট পুলিশ ফোর্সকে কোঅর্ডিনেট করে, মানে হেল্প করে বিভিন্ন রকম বিষয়। রিকোয়েস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট এনি কেস অফ পাবলিক ইম্পর্টেন্স ফর ইনভেস্টিগেশন। যখন মনে করো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে আমাদের পুলিশদের কাজ হচ্ছে না, এরকম যদি কোনো একটা কন্ডিশন তৈরি হয়, ঠিক আছে, বা এই পার্টিকুলার বিষয়টা, দেখা গেলো সারদা কেলেঙ্কারি, তারপরে বিভিন্ন রকম আরও কেলেঙ্কারি আছে যেগুলো তোমরা জানো কম বেশি। এইসব কেলেঙ্কারিগুলো যে স্ক্যান্ডেল, যেগুলো ফর্ডার স্ক্যান্ডেল ছিল, লালু প্রসাদ, এরকম বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো হচ্ছে মনে করো পাবলিক ইম্পর্টেন্সের জন্য খুবই, মানে পাবলিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মানে পাবলিক ইম্পর্টেন্সের জন্য সিবিআই কিন্তু পিকচারে চলে আসবে। তাদেরকে রিকোয়েস্ট করতে পারে স্টেট গভর্নমেন্ট যে আপনারা একটু বিষয়টা দেখুন, তাহলে আমরা জিনিসটা সুরাহা করতে পারি। নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট বলছে মেনটেনিং ক্রাইম স্ট্যাটিস্টিক অ্যান্ড ডিসেমিনেটিং ক্রিমিনাল ইনফরমেশান। মানে যে বিভিন্ন রকম ক্রাইম স্ট্যাটিক্স এবং ক্রিমিনাল যা ইনফরমেশান সেগুলো শেয়ার করতে পারে এরা বিভিন্ন রকম বডিকে, যারা যেখানে মানে যেটা গভর্নমেন্টাল বডি যারা চায়, যদি কেউ চাইছে, ঠিক আছে, সেটা মেনটেন করে। এবং ক্রাইম স্ট্যাটিক্স, যে কীভাবে ক্রাইমটা হলো, কোথায় কীভাবে ক্রাইমটা হচ্ছে, সেই সমস্ত ক্রাইম স্ট্যাটিস্টিক এগুলো মেনটেন রাখে, এবং তার এই ক্রিমিনাল ইনফরমেশানগুলো যদি ওখানে দরকার হয় সেটা প্রোভাইড করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে 7 নম্বর পয়েন্ট, ইট টেক্স আপ ইনভেস্টিগেশন অফ কনভেনশনাল ক্রাইম লাইক মার্ডার, কিডন্যাপিং, রেপ এটসেট্রা অন রেফারেন্স ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট or when directed by the সুপ্রিম কোর্ট or হাই কোর্ট। তো কিছু কিছু কেস দেখা যায় কোনো একটা পার্টিকুলার স্টেটে একটা মার্ডার কেস হলো, একটা কিডন্যাপিং কেস হলো, একটা সুইসাইড কেস হলো, ঠিক আছে, রেপ কেস হলো, এরকম যদি কোনো কেস হয় তখন সে স্টেট গভর্নমেন্ট প্রথমে এটা দেখাশোনা করে, কিন্তু এগুলো ম্যাটারটা চলে গেল হাইকোর্টে, ম্যাটারটা চলে গেল সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এরা কিন্তু ডাইরেকশান দেয় সিবিআইকে যে আপনি বিষয়টা দেখুন আসলে মানে গ্রাউন্ড লেভেলে কী হয়েছে। পুলিশ একটা ওভারঅল একটা ইনভেস্টিগেশন করে, মানে জাস্ট মানে কোনো রকমে একটা ইনভেস্টিগেশন করে। তোমরা দেখতে পাবে আরুষি যে হত্যা মামলা, যেটা পুলিশকে কিন্তু মানে অ্যাকচুয়ালি যে ইরফান খান, সে সিবিআই থেকে আর কি, তো সে এসে কিন্তু পুলিশকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করছিল, কারণ ইনভেস্টিগেশনটা ভালোভাবে হয়নি। কিছু কিছু মানে ভালোভাবে ইনভেস্টিগেশন না করার আগেই সেই জায়গাটাকে সিল খুলে দিয়েছে পুলিশ, বুঝতে পারছো? মানে জাস্ট মানে ছোটোখাটো একটা ইনভেস্টিগেশন করে সেটা একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। তো সেইখানে দাঁড়িয়ে এরা কিন্তু ডেপথ ইনভেস্টিগেশন করে, ইন ডেপথ, এবং যদি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট নির্দেশ করে যে আপনি এটা বিষয়টা দেখুন, তখন এটা কিন্তু আরও ম্যাটারটাকে আরও বেশি খতিয়ে দেখার জন্য এদেরকে রিকোয়েস্ট করতে পারে, এবং সেটা এরা করে। এরপরে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, সিবিআই অ্যাক্ট অ্যাজ দ্য ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোল অ্যাকচুয়ালি এটা কি মানে অ্যাকচুয়ালি কী হয়, সারা পৃথিবীতে এটা একটা ক্রাইম, সেটা ইন্টারন্যাশনাল ক্রাইম। মনে করো একটা দেশ থেকে অন্য দেশে খুনি পালিয়ে গেছে, ঠিক আছে, হতে পারে যে ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে সে চলে এলো ইন্ডিয়াতে, তখন এই পুরো ম্যাটারটা ইন্টারপোলের হাতে চলে যায়, ইন্টারন্যাশনাল পুলিশের হাতে চলে যায়। এবং ইন্টারপোল মানে অ্যাকচুয়ালি কী হয় যে এরা তখন কী করে,
ইনভেস্টিগেট করতে করতে, এবং যদি মনে করো ইন্ডিয়াতে সাহায্য লাগবে, তখন এরা কিন্তু এই সিবিআইয়ের সাহায্য নেবে। তখন এটা কি সিবিআই তখন অ্যাক্ট করবে অ্যাজ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, ঠিক আছে, এবং সমস্ত কাজে এদেরকে হেল্প করবে, ঠিক আছে। এই হচ্ছে এর ফাংশন, এবং এইভাবে সিবিআই কাজ করে, এবং এটা একটা বিশাল এরিয়া জুড়ে এর ফাংশন। টোটাল আমি বলেছিলাম যে একটা টিম, বিশাল একটা টিম, এবং যদি একে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করতে দেওয়া হয়, তাহলে দেশে কিন্তু ক্রাইমের মাত্রা দিনের পর দিন কমা উচিত, বাড়ার কথা নয়, ঠিক আছে। প্রায়র অ্যাপ্রুভাল সম্বন্ধে এখানে পরের স্লাইডটা কী বলছে দেখো। Prior approval of the central government before conducting any inquiry or investigation into an offence committed by the officer of the rank of joint secretary and above of the central government and its authority মানে কি, এখানে অ্যাকচুয়ালি আগে কি হতো, 2014 মের আগে যেটা হতো প্রবলেমটা, যে কোনো রকম কোনো একটা ইনকোয়ারি যদি কন্ডাক্ট করতে যায়, তাহলে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু দরকার, কার? অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা ইনভেস্টিগেশন করার আগে। এবং অ্যাকচুয়ালি দেখা যায় যে এই ইনভেস্টিগেশনটা যদি হয়, মানে এরকম যদি মানে ইনভেস্টিগেশন ইনটু অফেন্স কমিটেড বাই, মানে অ্যাকচুয়ালি কোনো অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাভাব অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইটস অথরিটি, তাহলে কিন্তু একটা অ্যাপ্রুভাল, একটা পারমিশন কিন্তু দরকার হয়। সেইখানে দাঁড়িয়ে 2014 মে 6 এই সময় সুপ্রিম কোর্ট এটাকে ইনভ্যালিড করে দিয়েছে, বলছে আন্ডার দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু সম্ভব নয়, কোনো অ্যাপ্রুভালের দরকার নেই। তো যেটা বললাম যে যদি কোনো একটা পোস্ট, সেটা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক, অফিসার অফ জয়েন্ট সেক্রেটারি বা অ্যাভাব, এর ওপরে যদি কোনো র্যাঙ্ক থাকে, সেই র্যাঙ্কের যদি মানুষ, কোনো একজন অফিসার র্যাঙ্কের লোক, সে যদি করাপশানে, মানে দেখা যায় সে করাপশনের সঙ্গে যুক্ত, তাহলে আগে কী করা হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে তার এগেনস্টে ইনকোয়ারি, ইনভেস্টিগেশন সমস্ত কিন্তু করা হতো। কিন্তু তারপরে এই কেসটা, ম্যাটারটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে ম্যাটারটা রিফর্ম হয়, এবং কি বলছে, May 6, 2014, the Supreme Court held as invalid under the Prevention of Corruption Act. তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মধ্যে পড়ে বলছে এটা ইনভ্যালিড কেন। অ্যাকচুয়ালি কোনো একটা সে জয়েন্ট সেক্রেটারি বলে বা অফিসার র্যাঙ্কে লোক বলে, তার এগেনস্টে ইনভেস্টিগেশন করতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে। আর একজন রিক্সাওয়ালা বা ভ্যান, মানে তোমার একজন ঝালমুড়ি বিক্রি করে, সে যদি কোনো ক্রাইম করে, তাহলে তার কোনো পারমিশন লাগছে না তার এগেনস্টে অ্যাকশন নিতে। তো এটা কেন? এটা কিন্তু টোটালি ভায়োলেট করছে আর্টিকেল 14, তাই না? আর্টিকেল 14 কী বলছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। তাহলে এই যে সংবিধানের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস আছে, তার মধ্যে 14 থেকে 18টা 18 নম্বর আর্টিকেল কি, ইকুয়ালিটি সম্বন্ধে, রাইট টু ইকুয়ালিটি সম্বন্ধে বলা হয়েছে। এই 14 নম্বর আর্টিকেল কিন্তু ভায়োলেট করে যাচ্ছে এখানে, যদি এরকম কোনো কেস হয়। ইকুয়ালিটি, সবার জন্য আইন ইকুয়াল না। তো কনস্টিটিউশন বেঞ্চ held that Section 6A of the Delhi Special Police Establishment Act, which granted protection to Joint Secretary and above officer from facing even a preliminary inquiry by CBI in corruption case, যেটা এই যে সেকশন 6A, যেটা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, যে কি একটা গ্রান্ট দিচ্ছে জয়েন্ট সেক্রেটারিকে, প্রোটেকশান দিচ্ছে, বা অ্যাভাব এর ওপরের অফিসারকে প্রোটেকশান দিচ্ছে, কোনো একটা স্মল একটা ইনকোয়ারি এর এগেনস্টে করা যাবে না বাই দ্য সিবিআই করাপশন কেস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভায়োলেশন করছে কি, আর্টিকেল 14, তাহলে একদম ডিরেক্ট ভায়োলেশন করছে, এটা তো ঠিক নয়, তাই না? তো এইখানে দাঁড়িয়ে বেঞ্চ কি বললো, সেকশন 6A অফ দ্য ডিএসসিপি, মানে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, কি বলছে, গ্র্যান্টিং প্রোটেকশন অন ওয়ান সেট অফ অফিসার ইজ, মানে দিস অ্যাক্ট ইজ ডিরেক্টলি ডিস্ট্রাকটিভ অ্যান্ড রানস কাউন্টার or to the object and reason of the protection
প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, 1988 সালে এই প্রোটেকশন অফ করাপশন অ্যাক্ট এসেছিল 1988। তাহলে এটার সঙ্গে এটা টোটালি মানে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আর এই যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অফ 1988। তাহলে এটা আলটিমেটলি এটা দুটোর মধ্যে তো একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না, কোলাপস একটার সঙ্গে একটা বিতর্কমূলক জায়গায় চলে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে এটার কোনো প্রায়র পারমিশনের দরকার নেই, অ্যাপ্রুভালের দরকার নেই, এটা সবার জন্য আইন সমান। তারপরে কী বলছে, সিবিআই ভার্সেস স্টেট পুলিশ সম্বন্ধে দেখব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে আমি বলতে চলেছি, খুব মন দিয়ে শোনো। সিবিআই আর স্টেট পুলিশ, দেখো ব্যাপারটা হচ্ছে একটা গ্রামের মধ্যে, মনে করো একটা গ্রামের মধ্যে একটা অপরাধ হয়েছে, একটা চুরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই চুরিটা হলো, এবার এই গ্রামের যে চুরিটা, এর অপরাধের শাস্তি কে দেবে? গ্রামে মেম্বার আছে, আবার গ্রামে দেখা গেল কি আছে, একটা মানে গ্রামে দেখবে আগেকার দিনে মোড়ল মাতব্বররা ছিল, ঠিক আছে, তারাও মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কার অথরিটির মধ্যে পড়ছে? বা মনে করো তোমার এরিয়ায়, তোমার ব্লকে একটা ক্রাইম হয়েছে, সেটা মানে তোমার ছোট একটা মানে অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, যে দুটো বডি যেন কোলাপস না করে যায়, মানে অ্যাকচুয়ালি একটা কাজ সেটা কে করবে, সেটার জন্য নিশ্চয়ই একটা নিয়ম বানানো উচিত, না তো কোলাপস করে যাবে না সিস্টেম। বুঝতে পারছো আমি কী বলছি? তো সেইখানে দাঁড়িয়ে যে কোনটা কার কাজ সেটা কিন্তু আমাদেরকে বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এটাও ঠিক আছে। তো স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট, a division of CBI is supplementary to that of the state police force। বলছে যখনই কোনো একটা ম্যাটার, সেটা সিবিআই কী করে, ক্রাইম ব্রাঞ্চ হচ্ছে বিভিন্ন রকম কেস ইনভেস্টিগেট, পুলিশ কী করে, সেও সেম কাজ করে। এবার সিবিআই কি সেন্ট্রাল বেস, তো সেন্টার মানে কি, সেন্টার কি আলাদা একটা রাজ্য? তা তো নয়, সেন্টার মানে গোটা অল ওভার ইন্ডিয়া। আবার স্টেট মানে কি, কোনো একটা পার্টিকুলার স্টেট, ওয়েস্ট বেঙ্গল। এইবার ওয়েস্ট বেঙ্গলের একটা কেস, সেটা সিবিআই দেখবে না দেখবে? সব ম্যাটার কি স্টেট পুলিশ দেখবে নাকি সব ম্যাটার সিবিআই দেখবে? সেখানে একটা কোলাপস করেছে। এই জন্য টু অ্যাভয়েড ডুপ্লিকেশন অ্যান্ড ওভারল্যাপিং অফ কেস বিটুইন দিস দুটো এজেন্সির জন্য, এই যে ডুপ্লিমেসি বা এই যে মানে একজন একটা বডি অলরেডি তদন্ত করে গেছে, আরেকটা বডিও চলে আসলো, এরকমভাবে হয় নাকি? ওই জন্য কী করা হয়, এটা যাতে ক্যাসকেড না হয়ে যায়, এর জন্য কী করা হয়, এর কাজগুলো ভাগ করে বলছে। যেখানে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট, যেটা মানে অ্যাকচুয়ালি যেখানে যে কেসটা সেন্টারের মানে কী বলতো, স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট শ্যাল টেক আপ সাচ কেস হুইচ আর এসেন্সিয়ালি অ্যান্ড সাবস্টেন্সিয়ালি কনসার্নড উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অর এমপ্লয়িজ, ইভেন ইফ দে অলসো ইনভলভ সার্টেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়। দেখো মনে করো কোনো একটা ম্যাটার, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যাকে অ্যাপয়েন্ট করেছে কোনো একটা এমপ্লয়ি, তো মনে করো ডিস্ট্রিক্ট কালেক্টর, সেটা কে অ্যাপয়েন্ট করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে, সেখান থেকে তো স্টেটে এসছে, কিন্তু ওটা কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে কেসটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অ্যাফেয়ার্স বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এরকম যদি কেস হয়, তাহলে সেটা কিন্তু সিবিআই দেখবে। কিন্তু মনে করো এই যে WBCS অফিসার, এগুলো কে নিয়োগ করে? এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সাম আছে সেইটা তারা নিয়োগ করে, তার মানে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তারা নিয়োগ করছে। তাহলে স্টেট রিলেটেড যে ম্যাটার সেটা কিন্তু মনে করো দ্য স্টেট পুলিশ ফোর্স শ্যাল টেক আপ সাচ কেস হুইচ আর সাবস্টেন্সিয়ালি কনসার্ন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অর এমপ্লয়ি, ইভেন ইফ দে অলসো ইনভলভ সার্টেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়। বুঝতে পারছো? তার মানে এমন কিছু একটা কেস বা এমন কিছু ম্যাটার যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা রেগুলেট করে যাকে অ্যাপয়েন্ট করেছিল বা তাদের বডি, স্টেট গভর্নমেন্টের বডি, তখন স্টেট রিলেটেড ম্যাটারগুলো স্টেট পুলিশ দেখবে, সেন্টার রিলেটেড ম্যাটারগুলো সিবিআই দেখবে। এইবার যদি মনে করো এমন একটা বডি, সেটা পাবলিক আন্ডারটেকিং, যে পিএসইউগুলো দেখতে পাচ্ছ, ভিএল, এনটিপিসি, আইওসিএল, ওএনজিসি, এই যে দ্য স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট শ্যাল অলসো টেক আপ the cases against employee of public undertaking or
স্ট্যাটুটরি বডি এস্টাবলিশ অ্যান্ড ফাইন্যান্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, এদের ট্যাক্স থেকে কালেকশন থেকে শুরু করে কত আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, সমস্ত বিষয়গুলো। এবং যদি এখানে কোনো দুর্নীতি, ক্রাইম হয়, সেটা কিন্তু সিবিআই দেখে। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো হাত নেই, বোঝা গেল? স্টেট গভর্নমেন্ট যেহেতু এটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ বিভিন্ন রকম স্ট্যাটুটরি বডি আছে যেটা সেন্টার থেকে বানানো হয়, ফাইন্যান্সিয়াল বডি আছে যেগুলো সেন্টার থেকে যেগুলো কন্ট্রোল করা হয়, সেই বিষয়গুলো টোটালি কিন্তু সিবিআই দেখবে। আশা করি কেসটা ক্লিয়ার হলো। মানে মোদ্দা কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যত টিচার নিয়োগ হচ্ছে, কারা নিয়োগ করছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবার সেইগুলো সব কেসটা স্টেট পুলিশ দেখবে এখানে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়। হ্যাঁ, বা স্টেটেরও সিআইডি থাকে, সিআইডিরা দেখতে পারে। কিন্তু এই ম্যাটারটা সিবিআইয়ের কাছে যখন চলে যাবে, কখন চলে যাবে? যখন ম্যাটারটা মনে করো দুটো স্টেটের মধ্যে ডিসপিউট হয়ে গেল, বা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, স্টেট গভর্নমেন্ট করতে পারছে না, এইরকম অবস্থায় স্টেট গভর্নমেন্ট কিন্তু সিবিআইকে ডাকতে পারে, বা সিবিআই নিজেও হস্তক্ষেপ করতে পারে যদি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয়। নেক্সট লাস্ট স্লাইড অফ দিস লেকচার, সিবিআই একাডেমি। তো অ্যাকচুয়ালি যখন সিবিআই তুমি নিয়োগ হবে তখন তো নিশ্চয়ই তোমার একাডেমি থাকবে যেখানে শেখানো হবে। অ্যাকচুয়ালি গিয়েই কেউ মানে হঠাৎ করে গিয়েই তো ব্যোমকেশ বক্সী হয়ে যেতে পারবে না, তাই না? তো অ্যাকচুয়ালি ব্যোমকেশ হতে গেলে তোমাকে ট্রেনিং দরকার হবে, তোমার ট্রেনিং বিভিন্ন রকম বই পড়তে হবে, তোমাকে ক্রাইম সিনগুলো পড়তে হবে, ক্রাইম হিস্ট্রি পড়তে হবে, ক্রাইমের প্যাটার্ন পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে? আশা করি এগুলো বেশি আমার লেকচার দেওয়ার দরকার নেই, এগুলো সবই তোমরা বোঝো। ডিটেকটিভ ব্যোমকেশ দেখেছো তুমি, শার্লক হোমসের সিনেমা দেখেছো, তারপরে শার্লক হোমস দেখেছো, তারপরে তুমি সানডে সাসপেন্স শুনেছো। তো সেইখান থেকে তুমি কিন্তু একটা কম বেশি আইডিয়া পাচ্ছ আমি কী বলতে চাইছি। তো লোকেশানটা দেখো কোথায় আছে। এমনিতেও দিল্লিতে অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার, কিন্তু লোকেটেড মানে এই যে সিবিআই একাডেমি এটা কোথায় আছে? এটা এনসিআর রিজিয়নের মধ্যে আছে। তো এনসিআর রিজিয়নের মধ্যে গাজিয়াবাদ উত্তরপ্রদেশে এটা আছে এবং ফাংশন করছে 1996 সাল থেকে, ঠিক আছে? এটা হচ্ছে গাজিয়াবাদে এটা হচ্ছে তোমার সিবিআই একাডেমি, ঠিক আছে? তাছাড়া থ্রি রিজিওনাল ট্রেনিং সেন্টার আছে, ইম্পার্টিং ট্রেনিং অ্যাট রিজিওনাল লেভেল। তো সবসময় সেন্টার থেকে ওই গাজিয়াবাদ থেকে তো কন্ট্রোল করা যায় না, তো মাঝে মাঝে কিছু পার্ট ভাগ করে দিয়েছে। কলকাতায় কিছু উইং আছে, কলকাতায় কিছু মানে অ্যাকচুয়ালি ট্রেনিং সেন্টার মুম্বাই আর চেন্নাই, ঠিক আছে? এইভাবে কিন্তু বিভিন্ন 3 জায়গায় দেখতে পাওয়া যায়। এর ভিশন কি? ভিশন অফ দ্য সিবিআই একাডেমি ইজ এক্সিলেন্স ইন ট্রেনিং ইন দ্য ফিল্ড অফ, 3টে ফিল্ড আছে, ক্রাইম ইনভেস্টিগেশন করবে, প্রসিকিউশন অ্যান্ড ভিজিলেন্স ফাংশনিং, ঠিক আছে? এই 3টে বিষয়ের ওপরে কি এরা ট্রেনিং নেবে। এবং অ্যাকচুয়ালি এদের শেখানো হয় যে কীভাবে একটা ক্রাইম হলে কীভাবে ট্রেস করতে হয়। বড় বড় অথরিটি, এরা বড় বড় অর্গানাইজেশনের মধ্যে এরা নিয়ে গিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া এবং এখানে শেখানো হয়। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বই পড়ানো হবে এবং তাকে ইন্টেলেকচুয়াল মানে অ্যাকচুয়ালি সেই লেভেলে নিয়ে যাওয়া হয় যেখানে এরকম একটা ম্যাটার তৈরি হচ্ছে, একটা সাবজেক্ট, একটা বিষয় উঠে আসছে সেরকমভাবে। আর বিভিন্ন রকম এক্সাম্পলের সাহায্যে কিন্তু এই জিনিসগুলো দেখানো হয়। যেমন পুরোনো দিনে যে সমস্ত আরসি হত্যা, তারপরে সে কমনওয়েলথ কেলেঙ্কারি, এই সমস্ত যে ব্যাপার স্যাপারগুলো আছে না, এইগুলো সব জায়গায় এই সব ম্যাটারগুলো এদেরকে আগে পড়তে হয়। পড়ার পরে একটা ক্লিয়ার আইডিয়া পায় এবং তাছাড়া বিভিন্ন রকম ইকুইপমেন্ট, বিভিন্ন রকম মানে কেমিক্যাল প্রোডাক্ট, এটা ওটা এগুলো সব যেগুলো দিয়ে ক্রাইম করানো যায়, মানে বিভিন্ন রকম মাদক দ্রব্য বা মানে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে একটা আইডিয়া নেওয়া, নিয়ে আলটিমেটলি কী করে একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেলে সে একটা ম্যাচুরিটি লেভেলে পৌঁছায় এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তার সে টোটালি একটা এক্সপার্ট হিসাবে গণ্য করা যায় এবং তারপরে তাকে মেন রোল করতে পাঠানো হয়, সিনেমার মেন রোল করতে পাঠানো। যাই হোক, আশা করি বুঝতে পারছো সিবিআই একটা বিশাল একটা মানে ইম্পর্টেন্ট বডি ইন্ডিয়ার, যে ক্রাইমটাকে রেজিস্ট করার চেষ্টা করে এবং ইনভেস্টিগেট করার চেষ্টা করে, মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করে। যে জাস্টিস এরা দেয় না, এরা ইনভেস্টিগেট করে কোর্টের হাতে ছেড়ে দেয়, কোর্ট জাস্টিস দিচ্ছে, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিবিআই। আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। কোনো রকম কোনো কনফিউশন থাকলে জানিও। আর প্রিভিয়াস লেকচার বারবার আমি বলছি রিভিশন করো, রিভিশন ছাড়া কিন্তু অসম্ভব, ঠিক আছে? তুমি সব গুলিয়ে ফেলবে, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিবিআই। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।